রাস্তা দিয়ে হাঁটতেছি আর ইয়ারফোন কানে দিয়ে গান শুনছি। এমন সময় আমার মাথায় কি যেন পড়ল। তাকিয়ে দেখি যে আমার মাথায় কি যেন ঢিল ছুঁড়ে মেরেছে। পিছন ফিরে দেখি মাহি। তখন আমি কিছু বলতে যাব, এমন সময় মাহি বলল, ওই, তোমারে এতটাকে শোনো না কেন? আবারও তুমি? আ, আমার মাথায় এটা মারলা কেন? আমি আমার বরের মাথায় মেরেছি, তাতে কার কি? ওরে ভাই, তুমি একটু দূরে যাও। ওই, আমি কোথায় যাব? আমি তো আমার বাবুকে দেখতে এসেছি। ওই কে? তোমার বাবু? তুমি? রাখো তোমার বাবু, আর বলো কেন ঢিল মেরেছ? তোমারে এত ডাক দিলাম, শুনুনি কেন? শুনবো কিভাবে? আমার কানে তো ইয়ারফোন ছিল। কই যাও বাবু? বলছি না, আমারে বাবু টাবু বলবা না। ঠিক আছে বাবু, আর বলবো না। কিছু বলবা? আবির, আমি তোমাকে ভালোবাসি, তুমি বলছো না কেন? আমি তো তোমারে ভালোবাসি তো পিচ্ছি। আর আমি পিচ্ছি মেয়ের সাথে প্রেম করি না। আমি পিচ্ছি না, আমি অনেক বড়। তা তো দেখতেই পাচ্ছি, তুমি তো এখনো বিছানায় হিসু করো। ওই, আমি আগে হিসু করতাম, এখন আর করি না। তার মানে তুমি সত্যিই হিসু করতা? হুম, এখন তো করি না। ওই আবির, শোনো না। হ্যাঁ বলো। ভালোবাসি। আমি তো ভালোবাসি না, আমি তো তোমার বোনকে ভালোবাসি। ওই আবির, মজা রাখো, আর আমাকে একটু ভালোবাসো না। আমি তোমারে ভালোবাসতে পারবো না, কারণটা হলো তুমি একদম পিচ্ছি। রাখে তো তোমার পিচ্ছি, আর বলো আমি দেখতে খারাপ? না, তুমি অনেক সুন্দর। আমার চেয়ে তুমি অনেক ভালো বয়ফ্রেন্ড পাবা। আমার ভালো বয়ফ্রেন্ড লাগবে না, আমি শুধু তোমাকেই চাই। আমার শুধু তোমাকেই লাগবে। মাহি বলো তো, আমাকে তোমার এত ভালো লাগে কেন? তোমার নাকটার জন্য আমার এত ভালো লাগে। কেন? আমার নাকটায় কি হয়েছে? ওই যে বোচা, তাই বিয়ের পর আমি সারা দিন তোমার বোচা নাক ধরবো। আমার নাক নিয়ে এত বড় কথা? আর কথাই বলবো না তোমার সাথে। সরি বাবু, আর বলবো না। ঠিক আছে, আমি এখন যাই। কই যাবা? একটু কাজ আছে। ঠিক আছে যাও, আর সাবধানে যাবে। হুম। এটা বলে আমি হাঁটা শুরু করলাম। এমন সময় মাহির ডাক শুনতে পেলাম। আমি বললাম, আবারও কি হলো? আবির, ভালোবাসি। আবারও এমন করলে কিন্তু তোমার সাথে কথাই বলবো না। ঠিক আছে, আর বলবো না। এই তো ভালো মেয়ে। ওই আবির রা, আমি কি বলবো না? আমি ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে। এটা বলে মাহি দৌড় দিল। আমিও হাসতে হাসতে সামনের দিকে হাঁটা শুরু করলাম। সো যেতে যেতে পরিচয়টা দেয়া যাক। আমি আবির, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর এতক্ষণ যার সাথে কথা বলতেছিলাম সে হলো মাহি। ক্লাস 10-এ পড়ে, পিচ্চি একটা মেয়ে। আর ওর বাসা হলো আমাদের বাসা থেকে 5 মিনিটের পথ। আসলে মাহি আমাকে অনেক ভালোবাসে। আমি বাসি কি না তা জানি না। আসল কথা হলো মাহি অনেক পিচ্চি মেয়ে। দেখতে খারাপ না, চেহারাটা অনেক সুন্দর। এখন আসা যাক গল্পে। আমি বাহির থেকে ঘুরে এসে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাড়িতে আসলাম, আর কলিং বেল দেবার পরে আম্মু আসলো। কি, এখন আসার সময় হলো? হুম। সারাদিনই তো বাইরে থাকো, আর পড়ালেখা তো সব শেষ। কি পড়ালেখা করবো বলো তো, কলেজই তো খোলে না। তাই বলে লেখাপড়াটাও বাদ? হুম। তো আমাকে একটা বিয়ে করায় দাও, বউ আর আমি একসাথে পড়বো। কি বললি হারামজাদা? ওই আম্মু, তোমার মুখ ভালো না, কি বলো এসব? এটা বলে দিলাম দৌড়। আমার রুমে চলে আসলাম। ওখানে থাকলে হয়তো পিঠে ঝাড়ুর বাড়ি পড়তো। আমি এসে ঘুমিয়ে পড়লাম। একটু পর উঠে তারপর কিছু খেয়ে নিলাম। আর পরের দিন আবারও রাস্তা দিয়ে হাঁটতেছি। এমন সময় শুনতে পেলাম মাহি আমাকে ডাকছে। তাই আমি ওর কাছে গেলাম আর বললাম, ওই পিচ্ছি, আবারও কি হলো? তোমাকে বলছি না আমাকে পিচ্ছি বলবা না।
তো তোমাকে পিচ্চি বলবো না তো কি বলবো? আমাকে সোনা পাখি বলবা। ওই মায়ের খাবা? তুমি মারবা আমাকে, তাহলে আমিও মারবো। যা করবা। তো ডাক দিলে কেন? আমাকে নিয়ে একটু ঘুরতে যাবা? কেন? তোমার সাথে একটু ঘুরতে যাব, চলো না। আমি পিচ্চির সাথে ঘুরতে যাই না। চলো চলো প্লিজ। অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়ে গেলাম আর দুজন পাশের গ্রামে নদীর পাড়ে চলে আসি। একটু পর মাহি বলল, আমার পাশে এসে বসো। আমি পারবো না, আর আমাদের দেখলে সবাই খারাপ ভাববে। কিচ্ছু বলবে না। আমি গিয়ে মাহির পাশে বসলাম। কিছুক্ষণ পর মাহি আমার হাতটা ধরল। আমি ছাড়িয়ে নিলাম তার কাছ থেকে আমার হাতটা। ওই হাতটা ছাড়ালে কেন? একটু ধরি। আমার হাত ধরা লাগবে না, আর বেশি বুঝলে আমি কিন্তু চলে যাব। পারলে যা, তাহলে বুঝবে মজা। আর হাত ধরতে দিলা না কেন? বিয়ের পর আমি ধরবো। আমার পিচ্চি কি বিয়ে করা বয়েই গেছে? তা সেই সময় দেখা যাবে। আমরা আবার কথা বলা শুরু করলাম, আর পিচ্চিটা এটা করে ওটা করে। আমি তার দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় আমার কাঁধে কে যেন হাত রাখলো। তাকিয়ে দেখি মিম। তখন আমি বললাম, আরে মিম, তুই? জি আমি। এ তোর কি হয়? আমি কিছু বলতে যাব, সেই সময়ে মাহি বলল, আমিও বউ। আমি 2 দিন হলো বিয়ে করেছি, আর এখানে হানিমুন করতে এসেছি। মাহি থামো, এসব তুমি কি বলতেছো? আবারও মাহি বলল, এই মেয়ে, তোর বাড়ি কোথায়? আর আমার স্বামীর সাথে কথা বলতে আসছিস কেন? আবির, এ তোকে এগুলো কি বলছে? যা বলছি একদম সত্যি বলছি। তুমি এখন আসতে পারো। আবির ওই মেয়েটার কাছ থেকে এত অপমানিত হবে তা আমি জীবনেও ভাবতে পারিনি। এটা বলে মিম চলে গেল। মাথায় আমার অনেক রাগ উঠে গেল। তখন মাহিকে দুটো চড় লাগিয়ে দিলাম। তুমি আমাকে মারলে? তোরে মারবো না তো কি করব? হ্যাঁ, আরে তোর সাথে কথা বলে বলে এটা ভাবিস না যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না। তুমি ঠিকই বলেছো, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। হয়তো আমারই ভুল ছিল তোমাকে ভালোবাসাটা। প্রতিদিন আমি তোমাকে এক নজর দেখতে আসতাম, কারণ তোমাকে না দেখলে আমার সেদিন আর ঘুম আসতো না। বৃষ্টিতে ভিজেও তোমাকে দেখতে আসতাম। এর জন্য আমার কত জ্বর ছিল। আর আজকে তুমি সবকিছু শেষ করে দিলে। আমি ওই মেয়েটার সাথে এইরকম ব্যবহার করেছি, কারণ হলো ও তোমার কাঁধে হাত দিয়েছে। তাই তোমার পাশে আমি অন্য কাউকে দেখতে পারছিলাম না। ভুলটা আমারই ছিল, দয়া করে আমাকে মাফ করে দিবে। এটা বলে মাহি কাঁদতে কাঁদতে চলে গেল। কথাগুলো শুনে আমারও কিছুটা খারাপ লাগলো। মনটা আমারও খারাপ হয়ে গেল। আমি আর ওখানে দাঁড়িয়ে থাকলাম না, বাড়িতে চলে আসি। আর মনে মনে ভাবলাম কালকে গিয়ে ওকে সরি বলে আসব। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। যারে আমি মন থেকে ভালোবেসেছি সে আমার সাথে এরকম করতে পারবো না আর। ওর সামনে আসলে যাকে আপন ভাবি সেই পর হয়ে যায়। এখন আমার কিছুই ভালোবাসতেছে না, মন চায় মরে যায়। দুনিয়াটা এত বড় অদ্ভুত। আজ কিছুতেই চোখের পানি আটকে রাখতে পারছি না। রাতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি ভাবলাম মাহিকে গিয়ে সরি বলবো। তাই আজ সেই রাস্তাটায় চলে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কিন্তু পিচ্চিটা এখনও আসছে না। তাই আমি আর ওখানে না দাঁড়িয়ে বাড়িতে চলে আসলাম। পরের দিন আবারও আসলাম, কিন্তু আজকে ওকে দেখতে পাচ্ছি না। এভাবে 15টা দিন কেটে গেল। মনে মনে ভাবলাম তাহলে কি ওর কিছু হয়েছে নাকি। তাই আজকে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। তার আগে দোকান থেকে একটা গোলাপ ফুল কিনেছি, কারণ পিচ্চিটাকে আমিও ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পর এসে দেখি মাহি তার বাড়ির সামনের রাস্তায় বসে আছে। তাই গিয়ে ওর পাশে বসলাম। আর আমাকে দেখে মাহি উঠতে যাবে, সেই সময় আমি ওর হাতটা টেনে ধরলাম আর বললাম, সরি মাহি। সরির মানে কি? আর আপনি শুধু কেন সরি বললেন? আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, তার জন্য
দয়া করে আমাকে মাফ করে দাও। আমি কিছু মনে করিনি, হয়তো এটাই আমার কপালে ছিল। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বউকে একটু জায়গা করে দিবে? আমি পিচ্ছি, তাই আমাকে আপনার ভালো না বাসলেও চলে। সরি বললাম তো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমাকে ভালোবাসলেও মেয়ের সাথে কথা বলতে পারবেন না। ও মেয়ে কেন, আমি কোনো মেয়ের সাথেই কথা বলবো না। ঠিক আছে, এখন যেটা করে সেটা কর। কি করব? আমাকে প্রপোজ করো। এখনই? কালকে করলে হবে না? না, এখনই করো। তো ফুল পাবো কোথায়? দাঁড়াও, আমি আমার গাছ থেকে ফুল আনতেছি। ঠিক আছে। ওই, কোথাও পালিয়ে যাবে না তো? না। এখানে সোজা হয়ে বসে থাকো। এটা বলে মাহি ফুল আনতে গেল। আসলে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। কিছুক্ষণ পর মাহি আসলো। এ নাও ফুল। আমি ওর কাছ থেকে ফুলটা নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আর বলতে লাগলাম, পিচি, তোমার ৮০০ বাচ্চার বাবা হতে দিবা আমাকে? এটা বলা মাত্রই মাহি আমার কলার ধরল। তখন বললাম, ওই ওই, প্রপোজের মধ্যে ডিস্টার্ব করো কেন? এটা কোনো প্রপোজের ভেতরে পড়লো? আর তুমি বিয়ের পর ৮০০টা বাচ্চা বানাবে? আমার ছোট থেকেই ইচ্ছা, বিয়ের পর আমার বউকে ৮০০টা বাচ্চার মা বানাবো। তাহলে তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে, লাগবে না তোমার ভালোবাসা। মাহি এটা বলে চলে যেতে লাগলো। পিছন থেকে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই ছাড়ো। আমি তার কাছে ফুলটা দিয়ে বললাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাহলে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরো। আমি মাহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর এভাবেই শুরু হলো আমাদের ভালোবাসা। আজ আমার বিয়ের প্রথম রাত। ভেতরে অজানা একটা ভয় কাজ করছে। কেন করছে সেটা জানি না। হাত পা কাঁপছে, ঘাম দিয়ে ভিতরে একটু অস্বস্তিকর অনুভব করছে। বিয়ের প্রথম রাত বলেই কথা। নতুন একটা মানুষের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করাই একজন আদর্শ পুরুষের নিদর্শন। মেয়েটার সাথে কি থেকে কি করব, কিভাবে কথা বলবো, কী বা বলবো, এটাই সন্ধ্যার পর থেকে আমাকে সবচেয়ে বেশি বিচলিত করে ফেলছে। এই নিয়ে কারো কাছ থেকে সাহায্য নিতে পারছি না। ঠাট্টা করতে পারে। আমি ঠিক এই মুহূর্তে বারান্দায় হাঁটাহাঁটি করছি আর ভাবছি ভিতরে গিয়ে মেয়েটার সামনে কিভাবে নিজেকে দাঁড় করাবো। কিছুই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার মধ্যে এক চিমটি নরক ঢেলে দিচ্ছে, আর সেটা আমাকে যত সময় যাচ্ছে তত খুঁটে খুঁটে খাচ্ছে। বেশ আগ্রহ নিয়ে বিয়েটা করেছিলাম, অথচ এখন দেখি উল্টো সেম আমার মধ্যে চেপে বসে আছে। ভেতরে যাবো বলে অনেকক্ষণ হলো, কিন্তু যাওয়া হচ্ছে না। অবশ্য আমি একটু লাজুক টাইপের ছেলে, এটা বলা যায়। খুব সম্ভবত এর জন্যই মেয়েটার কাছে যেতে লজ্জা লাগছে আমার। ওর না মিম। মায়ের মুখ থেকে যতদূর শুনলাম মেয়েটা দেখতে চাঁদের মতো সুন্দর। মাদ্রাসায় আগে পড়াশোনা করেছে, এমনকি অত্যন্ত পর্দাশীল। সত্যি বলতে আমি এখনো মিমকে দেখিনি। হ্যাঁ, না দেখেই বিয়েটা করেছিলাম। দেখতে কেমন, গায়ের রং কেমন, সবকিছু আমার চোখের আড়ালে। শুধু আমার মা আর ছোট বোন তৃপ্তির মুখে এতটুকু শুনেছি, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, তাই না দেখে বিয়েটা করেছি। ওকে না দেখে বিয়ে করার পেছনে অবশ্য একটা কারণ আছে। যেদিন মিমকে ওদের বাড়িতে দেখতে যাই, সেদিন মিম আমার সামনে আসেনি। ওদের ড্রয়িং রুমে আমি, আমার বোন, তৃপ্তি, মা বাবা সবাই একসাথেই বসেছিলাম মিমকে দেখার জন্য। অনেকক্ষণ বসে থাকার পর খেয়াল করলাম ওনারা মিমকে আমাদের সামনে আনছেন না, একযুগ কাটিয়ে দিতে যাচ্ছে। ব্যাপারটা মোটেও শুভ দৃষ্টি দেখতে পাচ্ছি না। কারণটা হলো, প্রথমত আমরা মিমকে দেখতে গেলাম, অথচ তারা মিমকে নিয়ে আসছে না। দ্বিতীয়ত, বাবা অনেকক্ষণ যাবৎ মিমের বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে আর হাসাহাসি করছে। এটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। অনেক আশা নিয়ে মিমকে দেখতে আসলাম, অথচ তারা মিমকে নিয়ে আসা তো দূরের কথা, বরং মনে হচ্ছে মিমের বাবা আমার বাবার সাথে হাসির ফ্যাক্টরি খুলে বসে আছে। তখন ভেতরে একরাশ বিরক্তি কাজ করছিল। মনে করছে সোজা উঠে বাসার দিকে রওনা হই, কিন্তু এত বিরক্তিকর অপেক্ষা জিনিসটা, সেটা ওই দিনই বুঝলাম। আমি তৃপ্তিকে ইশারা দিয়ে বললাম, কি হচ্ছে এইসব? তৃপ্তি মাথা নাড়িয়ে জবাব দিল,
আমিও বুঝতেছি না। এমন সময় মিমের মা পর্দার আড়াল থেকে আমার মাকে ডেকে ভিতরে নিয়ে গেল। তারপর বলল, তার মানে আরিশা বলতে চাচ্ছে আমার মতই ছেলের মত, তাই তো? তখন মিমের মা বলল, হ্যাঁ হ্যাঁ এটাই। মা কথা না পেরিয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, কই আপনার মেয়ে, আমাকে দেখান। এরপর উনি মাকে মিমের রুমে নিয়ে গেলেন। মিমকে দেখেই মায়ের ভীষণ পছন্দ হলো এবং সাথে সাথে ডিসাইড করলো যেভাবে হোক মিমের সাথে আমার বিয়ে দেবেন। মা মিমের সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুমে ফিরে এসে তৃপ্তিকে বলল। তৃপ্তি আমার পাশ থেকে উঠে ভিতরে চলে গেল। মায়ের মুখে এমন কথা শুনে রীতিমতো হতবাক হয়ে গেলাম। মায়ের কথা শুনে বুঝলাম মেয়েকে বোধহয় এখানে আনবেন না। মা আমার পাশে বসলো। আমি মাকে আস্তে করে বললাম, মেয়েকে এখানে আনবে না? মা মুচকি এসে বলল, না, মেয়েকে তুই দেখতে পারবি না, মেয়ে একটু পর্দাশীল, তাই আমি দেখে আসলাম। মা নাকি? তার মানে আমি কি ওকে দেখবো না? মা আমার পিঠে হাত রেখে বলল, আসতে বল, ওরা কেউ শুনবে। মেয়ে দেখতে চাঁদের মতো, ও তোর সাথে বিয়ের আগে দেখা করতে চাইছে না। কি বলছো? এটা কোনো কথা হলো? বাবা, তুই কিছু মনে করিস না, তুই আমার উপর বিশ্বাস রাখ, মেয়ে যথেষ্ট সুন্দর, আমি এই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। মায়ের এত আগ্রহ দেখে বুঝতে পারলাম মেয়ে দেখতে শুনতে খারাপ হবে না, ভালোই হবে মনে হয়। এজন্য আমি আর কিচ্ছু বলিনি। সব মায়ের ছেলে ভালো চায়, খারাপ চায় না। কিছুক্ষণ পর তৃপ্তি মিমকে দেখে আসলো। আসার সময় লক্ষ্য করলাম তৃপ্তির মুখে মৃদু হাসি আর চোখগুলো বড়সড় করে মায়ের পাশে এসে বসলো। মা তৃপ্তির দিকে তাকিয়ে বলল, দেখেছি ভাইয়া, শোন, ভাবিকে দেখে আমার পছন্দ হয়েছে, তোর সাথে বেশ মানাবে। আমি মুচকি এসে বললাম, সত্যি তো? সত্যি ভাবি চোখে পড়ার মতো। মা কিছু না বলেই হঠাৎ করে আমার পাশ থেকে উঠে আবার মিমের ঘরে গেল। তারপর ওর গালে হাত রেখে জিজ্ঞেস করলো, আচ্ছা মা আরিশা, আমার ছেলে দেখতে কেমন তোমার এটা জানতে ইচ্ছে করছে না? যে ছেলে নিজের মায়ের মুখের কথা শুনে আমাকে নিঃসন্দেহে বিয়ে করতে পারবে, সেই ছেলে আর যাই হোক মনের দিকটা খারাপ হতে পারে না। মা মিমের মুখে এমন উত্তর শুনে মোটামুটি বিস্মিত হয়ে গেল। এই মেয়ে কেমন মা সেটা আন্দাজ করতে পারছে। অতঃপর মা মিমের কাছ থেকে চলে এসে ওর বাবার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসে। তার এক সপ্তাহের মাথায় আজ আমাদের বিয়েটা হয়। এক কথায় আমি উদ্দীপনার সাথে বিয়েটা শেষ করলাম। যাই হোক, এখনো বারান্দায় দাঁড়িয়ে আছি। রাত 11টা বাজে, 12টার কাছাকাছি। ভিতরে লজ্জা মিশ্রিত ভয়টা এখনো কাটেনি। এবার বুকে যতটা পেরেছি সাহস জোগাড় করে রুমের দিকে রওনা হলাম। অমনি দেখি তৃপ্তি আমাদের রুম থেকে বাহির হলো। হয়তো মিমের সাথে আমার গীবত গাইছে, আর কিচ্ছু না। আর ঘোরাঘুরি করিস না, এবার যা, ভাবি তোর জন্য অপেক্ষা করছে। তৃপ্তি যাওয়ার পর আমি ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ালাম। দেখি মিম বউ সাজে কুপটি মেরে বসে আছে। মাথায় ঘোমটা, শুধু হাতগুলো দেখা যাচ্ছে। মেহেদির সাজে হাত দুটো অন্যরকম লাগছে। আমি আস্তে করে ওর পাশে গিয়ে বসলাম। বুকের হার্টবিট কেমন বেড়েই যাচ্ছে। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। আমিও কিছু বলছি না, মিমও কিছু বলছে না। এমন সময় মিম আস্তে করে বলল, আপনি কথা বলছেন না কেন? এই প্রথম মিমের কথা শুনলাম। অসম্ভব সুন্দর আর কণ্ঠ। কেমন আছেন? মিম একটু হাসি দিয়ে বলল, ভালো আছি, আপনি? হ্যাঁ ভালো। আমার কাছে আসতে এত দেরি করলেন কেন? হাতে একটু কাজ ছিল, তাই একটু দেরি হলো। নাকি আমার কাছে আসতে লজ্জা লাগছে? না, তেমন কিছু নয়। ও, তবে তৃপ্তি বলেছে আপনি নাকি ভিতর ডিম। তৃপ্তি এটাও বলেছে আপনাকে? বলবে না, আপনি আসতে লেট করছেন, তাই তৃপ্তিকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তৃপ্তি আমার নামে আর কি কি বলছিল? মিম একটু রেগে গিয়ে বলল, এত কিছু বলতে পারবো না, আমাকে দেখতে ইচ্ছে করে না, আপনি এত কথা বলেন কেন? আমাকে না দেখে বিয়ে করলেন, এখন বিয়ের পরেও দেখবেন না, কেমন পুরুষ আপনি? দেখতে তো চাই, কিন্তু বলতে সাহস পাচ্ছি না।
আমি আপনার বউ, আমাকে দেখতে আবার সাহস লাগে নাকি? তবুও আমার ভিতর কেমন যেন ভয় লাগছে। আচমকা মিম ওর মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে নিল। আমি ওর দিকে তাকিয়ে নিয়ে চোখকে বিশ্বাস করাতে পারছি না। এত সুন্দর আমার বউ। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনাকে একটা কথা বলবো? আহ, জি বলুন। আমি ছোট থেকে পর্দার আড়ালে বড় হয়েছি। কোনো বেগানা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দেইনি, এমনকি কখনো কোথাও বলিনি, এমনকি কখনো কথাও বলিনি। আপনি প্রথম। আমি আসলে সব মিলিয়ে প্রিপেয়ার না, তাই আপনি যদি আমাকে কয়েকটা দিন সময় দেন তাহলে ভালো হয়। তবে এর আগে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমি নিচে থেকে আপনাকে বলবো। মিমের মুখে এমন কথা শুনে যতটুকু বুঝলাম, নতুন পরিবেশে পা রাখছে, নতুন জীবন নিয়ে, তাই হয়তো আনকমফোর্টেবল ফিল করছে। কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে, এজন্য ওর কথায় সম্মতি জানালাম। আচ্ছা, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই চলবো। আপনি বলবার আগ পর্যন্ত আমি আপনাকে স্পর্শও করব না। আমি জানি এই রাতটা একটা পুরুষের কাছে কত গুরুত্বপূর্ণ একটা রাত, বিয়ের প্রথম, তাই বলেই কথা। কিন্তু আমি সত্যি বলছি, আমি একদম প্রস্তুত না, আমাকে ক্ষমা করে দিবেন। আরে না, কি বলছেন? আমি নিজেও প্রস্তুত না, আমি কিছু মনে করিনি। গায়ের পাঞ্জাবিটা এখনো খোলেননি কেন? অনেক রাত হয়েছে, আমার খুব ক্লান্ত লাগছে। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু ঘুমাবো। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়েন, আমি গেঞ্জি গায়ে দিয়ে নিচে ঘুমিয়ে পড়ব। ছি ছি, আপনি নিচে ঘুমাবেন কেন? আমার সাথেই ঘুমাবেন। এটা বলেই মিম শুয়ে পড়ল। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। গেঞ্জি গায়ে দিয়ে এসে দেখি মিম ঘুমিয়ে পড়ল। আমিও ওর পাশে শুয়ে পড়লাম আর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার ভিতরে তখন কি রকম অনুভূতি কাজ করেছে বলে বোঝাতে পারবো না। তার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে ঘুমটা ভাঙল। ঘরের দিকে তাকিয়ে দেখি 3:15, অর্থাৎ 3:15। পাশে মিম নেই। বালিশ থেকে মাথা ওঠানো মাত্রই দেখি মিম তাহাজ্জুদের নামাজ পড়ছে আর খুব করে কান্না করছে। এত ভালো একটা মেয়ের সাথে আমি সংসার করব ভাবতেই অবাক লাগছে। এই ফাঁকে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে ফজর আজানের সাথে সাথে উঠে গেলাম নামাজ পড়ার জন্য। খেয়াল করে দেখলাম মিম এখনো নামাজের বিছানায় বসে আছে। বুঝতে আর দেরি হলো না যে মিম ঘুমায়নি। এতক্ষণ নামাজের বিছানায় কাটিয়ে দিল। আমি উজু করে এসে মিমের পাশে দাঁড়ালাম। ও আমার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সব সময় পড়েন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, তাহলে জান্নাতের আশা করতে পারি তো? ওর মুখে এমন প্রশ্ন শুনে অবাক হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম, হ্যাঁ। এরপর একসাথে নামাজ পড়ে শুয়ে পড়লাম। এই যে শুনছেন, বেলা হয়েছে, আর কত ঘুমাবেন? চোখ খুলে দেখি মিম। কাল রাতে ওকে যতটুকু দেখেছি আজ দিনের আলোতে আরো ভালো করে দেখতে পাচ্ছি। মায়া মায়া চেহারা জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু মিমের বারণ আছে। মিম বারণ করেছে, ও বলার আগ পর্যন্ত আমি ওকে স্পর্শ করব না। অমন করে তাকিয়ে আছেন কেন? এবার উঠুন। এটা বলেই মিম একটা মুচকে হাসি দিয়ে চলে যায়। উঠে দেখি সবাই নাস্তা করছে। আমিও ফ্রেশ হয়ে সবার সাথে বসলাম। মিম আমার সামনে বসেছিল। ওর প্রতি আমি সত্যিই দুর্বল হয়ে পড়েছি। খাওয়ার সময় অনেকবার আর চোখে তাকালাম। যত দেখছি ততই ভালো লাগছে। হঠাৎ তৃপ্তি বলে উঠল, আর কত দেখবি? ওর এমন কথা শুনে আমি হকচকিয়ে প্রথমে ওর দিকে তাকালাম, তারপর মিমের দিকে তাকালাম। দেখি মিম মুচকি মুচকি হাসছে। তার মানে আমি যে মিমের দিকে তাকালাম, তৃপ্তির কথা শুনে সে বুঝতে পেরেছে। বাবা মা টের পায়নি বিষয়টা। মনে করেছে তৃপ্তিকে ভালো দেখে একটা চড় মারি। সারাক্ষণ আমার পিছু পিছু পড়ে থাকে। বাসায় ছোট বোন থাকলে এটাই একটা বিরাট সমস্যা। যা করি সাবধানতার সাথেই করতে হয়, তবুও ওর চোখে ধরা পড়তেই হয়। নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের জন্য অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। এখনো 3 দিন বাকি। ভেবেছিলাম মিমকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কিন্তু ও যেতে চাইবে না। কারণ মিম ঘোরাঘুরির চেয়ে পর্দার আড়ালে থাকতে বেশি পছন্দ করে। তবুও একবার জিজ্ঞেস করলাম, না, যেমনটা ভেবেছিলাম যেতে চাচ্ছে না ও। এর মধ্যে 3 দিন পার হয়ে গেল। এখন থেকে রীতিমতো অফিসে যেতে হচ্ছে। সকাল 9টার দিকে বাসা থেকে বের হই, ফিরতে ফিরতে রাত 8টা পার হয়। ব্যস্ততার মধ্যে দিন কাটছে। মিমকে ঠিকমতো সময় দিতে পারছি না।
মেয়েটা দিন দিন আমার রক্তের সাথে মিশে যাচ্ছে, অথচ তাকে স্পর্শ করতে পারছি না। পরিবারের সবাই তাকে বড্ড বেশি ভালোবাসে। রাতে সবাই একসাথে খেতে বসলাম, মিম আমার সামনে চেয়ারে। খাওয়ার সময় হঠাৎ করে নিচ দিয়ে আমার পায়ে কে যেন চিমটি কাটলো। আমার পুরো শরীর শিহরণ দিয়ে অন্যরকম একটা স্পর্শনাভূতি পেলাম। বেশ ভালোই লেগেছিল। আমি নিশ্চিত ছিলাম এটা মিম ছিল, কারণ এমন কিছু ও ছাড়া আর কেউ করবে না। আমি আজ চোখে ওর দিকে তাকালাম, দেখি ও মুস্কি মুস্কি হাসছে। মাথায় ও না, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে ওকে। রাতে খাওয়ার পর আমি নিজের বেডের ওপর বসে বসে মোবাইলের নোটিফিকেশন দেখছি। কিছুক্ষণ পর মিম হাতের কাজ সেরে রুমে চলে আসলো। ও চোখে মুখে খুশির ছাপ। আমার পাশে এসে বসলো। আপনাকে একটা কথা বলবো? বলুন। না থাক। কি বলবেন বলুন, আমি কিছু মনে করব না। না, আজ থাক, পরে বলবো। আমি আর জোর করিনি। যথারীতি পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম। অমনি মিম এসে আমার পিছনে দাঁড়ালো। আমি বললাম, কিছু বলবেন? হুম। শুনি আমার বউটা কি বলতে চায়। আপনি কিছু বোঝেন না। আমি কি বলতে চাচ্ছি? না, আমি বুঝি না, আপনি বলুন। আপনি চাইলে এখন থেকে আমাকে স্পর্শ করতে পারবেন। এদিকে আসুন। কেন? এটা তো এখন আমার অধিকার। আচ্ছা, আস্তে আস্তে টাচ করব। মিম টিপ টিপ করে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমি আলতো করে ওর গালে হাত দিয়ে কপালে একটা চুমু দিলাম। দেওয়ার সময় মিম পুরো শরীরের ঝাঁকুনি দিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম এই মেয়ে সত্যিই পবিত্র একটা মেয়ে। এর শরীরে কোনো কলঙ্কের দাগ নেই। আমি ওকে কখনোই কষ্ট দেব না, কখনোই না, কোনো দিনও না, একেবারেই না। আপনারাও আপনার বউকে ভালোবাসুন, দেখবেন তারাও তাদের ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবে। ধন্যবাদ সবাইকে।